হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গলের নতুন যে সেমিস্টার বেস সিলেবাস সেই অনুযায়ী আমরা কমার্সের ক্লাসগুলি করছিলাম। আমরা অ্যাকাউন্ট সাবজেক্টটি প্রথম শুরু করেছি। অ্যাকাউন্টসের সেমিস্টার 2 এর মধ্যে আমরা রিসেন্টলি শিখেছি কিভাবে লেজার পোস্টিং করতে হয়, লেজার পোস্টিং কাকে বলে। আশা করি লেজার তোমরা প্র্যাকটিস করেছো। যদি কোনো রকম তোমার প্রিভিয়াস কোনো ক্লাস বা কোনো টপিক অনুযায়ী যদি তোমার কোনো ডাউটস থাকে, তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো, অথবা আমার ইমেল বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো। আমাদের সিলেবাসগুলো চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হওয়ার পর আমি এক্সাম ওরিয়েন্টেড এক্সামে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোকে আমরা সলভ কিভাবে করব, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ছোট ছোট ট্রিক্স, কারণ আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে হাতে কলমে করার। আগে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যেত, বাট এখন বর্তমানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তাই আমরা সেইগুলো এক্সামের কিছুদিন আগে আমরা সেই ট্রিক্সগুলো এবং সেই এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিসগুলো করব। তো আজকে আমরা যে ক্লাসটি করব, অ্যাকাউন্টসের মধ্যে যে টপিকটা আমরা আজ করতে চলেছি সেটি হলো ট্রায়াল ব্যালেন্স। তো সবার আগে আমরা দেখে নিই যে আজকে ট্রায়াল ব্যালেন্সের কোন কোন টপিকগুলো আমরা শিখতে চলেছি। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আজকে আমরা শিখবো হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স আমরা অ্যাকাউন্টসে কেন বানাই, তার গুরুত্বটা কি। আর তারপরে আমরা শিখবো যে রুলস অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স কিভাবে বানাতে হয়। আর তারপর আমরা একটা অঙ্ক করব, সেই অঙ্কের মধ্যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এই তিনটাকে একসাথে বলা হয় বুককিপিং এর কাজ। তো আমরা পুরো এই জার্নিটা একটা সমগ্র অঙ্ক, একজন অ্যাকাউন্টেন্ট কিভাবে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এই প্রসিডিওরে বুককিপিংটা করে সেটা একটা হাতে কলমে অঙ্কের মাধ্যমে আমরা শিখবো, এবং আমাদের ট্রায়াল ব্যালেন্সটাও একটা অঙ্ক করা হয়ে যাবে। সবার আগে আমরা শিখি যে আজ আমরা জানি যে হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট তারিখে, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা ডেটে, সেটাও হতে পারে বছরের শুরুতে, সেটা হতে পারে বছরের শেষ দিন, সেটা হতে পারে বছরের মাঝখানে কোনো একটা দিন, হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য, অর্থাৎ আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট জার্নাল, লেজার যেগুলো করলাম সেগুলোর মধ্যে কোনো এরার্স আছে কিনা, কোনো ভুল আছে কিনা সেগুলো ধরার জন্য, যাচাই করার জন্য খতিয়ানের যাবতীয় হিসাব খাতের ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সগুলি, অর্থাৎ জেরগুলিকে নিয়ে যে বিবরণী বা তালিকা, অর্থাৎ ইংলিশে যাকে বলে স্টেটমেন্ট প্রস্তুত করা হয় তাকে আমরা রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স বলি। অর্থাৎ এক কথায় বলা যায় যে ট্রায়াল ব্যালেন্স কোনো অ্যাকাউন্ট নয়। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে একটা বিবরণী বা তালিকা বা স্টেটমেন্ট, যেখানে আমরা কি করব, একটা স্টেটমেন্ট বানাবো। হিসাবের জেরগুলো ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে লিখবো, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে লিখবো পরপর, এবং সেখান থেকে আমরা দেখবো যে ডেবিটের টোটাল এবং ক্রেডিটের টোটাল মিলে যাচ্ছে কিনা। কারণ আমরা জানি অ্যাকাউন্টসের একটা ডেবিট হলে সমান ক্রেডিট হয়, অর্থাৎ ডেবিটের টোটাল এবং ক্রেডিটের টোটাল মিলে যাওয়া উচিত। যদি না মিলে তাহলে আমরা বুঝবো গাণিতিক শুদ্ধতা নেই, অর্থাৎ কিছু আমরা ভুল করেছি। সেই ভুলগুলোকে যাচাই করার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্সটা বানাবো। এইবার আমাদের যেটাকে শিখতে হবে যে ট্রায়াল ব্যালেন্স করার জন্য কি রুলস আমাদেরকে ফলো করতে হবে, অর্থাৎ আমাদের মাথার মধ্যে কি জিনিসটাকে মনে রাখতে হবে। তো সবার আগে বলি রুলস ফর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। সবার আগে আমাদের যেটা করতে হয় যে আমরা যতগুলো লেজার অ্যাকাউন্টস বানালাম জার্নাল থেকে পোস্টিং করে, সেই লেজারগুলোর ব্যালেন্স আমরা করেছি, এবং সেই ব্যালেন্সগুলো ডেবিট ব্যালেন্স হলো নাকি ক্রেডিট ব্যালেন্স হলো সেটা আমরা লেজারের চ্যাপ্টার্সটা যখন করেছি তখন আইডেন্টিফিকেশন করা শিখেছি। অর্থাৎ কোনো কোনো লেজার অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হয়, কোনো কোনো লেজার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স বেরোবে ক্লোজিং ডেটে সারা বছরের অঙ্ক করার পর। এবং সেই ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্সগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে, তার একটা শর্টকাট রয়েছে, সেটা আমরা শিখি। সমস্ত অ্যাসেট রিলেটেড যত অ্যাকাউন্টস রয়েছে, ফর অ্যান এক্সাম্পল ফার্নিচার আমার একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাই যদি আমার লেজারের মধ্যে একটা ফার্নিচার অ্যাকাউন্ট থাকে, তার যে ক্লোজিং ব্যালেন্সটা বেরোচ্ছে সেটা আমার হবে একটা ডেবিট ব্যালেন্স। তাহলে সমস্ত অ্যাসেট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয়, সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হয়, আর ঠিক তার উল্টো লাইবিলিটিস আর ইনকাম অ্যাকাউন্টগুলোর ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে আমরা যদি শর্টকাটটা মনে রাখি যে অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হয়, আর লাইবিলিটি আর ইনকামগুলোর ক্রেডিট ব্যালেন্স হয়। আমি যদি একটা উদাহরণের মধ্যে দিয়ে বলি, ধরো আমার কাছে রয়েছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টটা কি? ক্যাশ হচ্ছে আমাদের জন্য সম্পত্তি, তাই আমি বলেই দিতে পারি যে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হবে। আবার একটা যদি আমি উদাহরণ বলি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি?
যে মালিক বিজনেসে টাকা দিয়েছে, বিজনেসের জন্য ক্যাপিটাল হচ্ছে একটা লাইবিলিটি, তাই লাইবিলিটি অ্যাকাউন্টের কি ব্যালেন্স হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। আর একটা উদাহরণ দিই, লোন অ্যাকাউন্ট। আমরা কারোর কাছ থেকে লোন নিয়েছি, ধরো তুমি ব্যাংকে গেছো লোন নেওয়ার জন্য এবং ব্যাংক তোমাকে লোন দিয়েছে এবং সেই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে, তাই লোন নেওয়াটা আমার জন্য একটা লাইবিলিটি। আর সেই লাইবিলিটি অ্যাকাউন্টের কি ব্যালেন্স হবে? সেই লাইবিলিটি অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে একবার লাস্ট আমরা রিভিশন করি যে সমস্ত অ্যাসেট অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হবে, সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হবে, অর্থাৎ এক্সপেন্সেস আর অ্যাসেট অ্যাকাউন্টগুলোর ডেবিট ব্যালেন্স হয়, আর সমস্ত লাইবিলিটি আর সমস্ত ইনকাম অ্যাকাউন্টগুলোর ক্রেডিট ব্যালেন্স হবে। এই জিনিসটা ট্রায়াল ব্যালেন্স করার আগে আমাদের সবার আগে মনে রাখতে হবে। এবার ছোট্ট দুটো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটার ব্যালেন্স নিয়ে লোকের একটু ডাউটস থাকে, সেটা আমি ক্লারিফিকেশন নোটের মধ্যে লিখে দিচ্ছি। ড্রয়িংস অ্যাকাউন্ট, সবার আগে বলি ড্রয়িংস অ্যাকাউন্টের নেচারটা কি, অর্থাৎ ড্রয়িংস আমার অ্যাসেট, এক্সপেন্সেস, লাইবিলিটি না ইনকাম? দেখো ড্রয়িংস কাকে বলে আগে সেটা বুঝতে হবে। যখন মালিক বিজনেসের টাকা দেয় সেটাকে বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ক্যাপিটাল হচ্ছে আমার লাইবিলিটি, কারণ বিজনেসকে মালিকের টাকাটা পরবর্তীকালে ফেরত দিতে হবে। আর মালিক যখন টাকা তুলে নেয় সেই অ্যাকাউন্টটার নাম দিই আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট। তাই ড্রয়িংস অ্যাকাউন্টের নেচার হলো গিয়ে লাইবিলিটি কমে গেল, রাইট? তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টের নেচার কি বলবো? লাইবিলিটি ডিক্রিজ করেছে, আর লাইবিলিটি ডিক্রিজ করলে সেটা ডেবিট ব্যালেন্স হয়। এই জিনিসটা তোমরা আপাতত মনে রাখবে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট যে আমার ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে আমরা একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবো যে ড্রয়িংস অ্যাকাউন্ট মানে হচ্ছে লাইবিলিটি কমে গেল, আর ড্রয়িংস অ্যাকাউন্টের সবসময় ডেবিট ব্যালেন্স হবে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে লাইবিলিটি বেড়ে গেল, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স হয়। অর্থাৎ ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, ডিডিসিসি। অর্থাৎ ডিডি ড্রয়িংস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, আর সিসি ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স। এই জিনিসটা মাথার মধ্যে আমাদের রাখতে হবে। এবার আমরা একটা অঙ্ক করব এবং সেই অঙ্কের মাধ্যমে জার্নাল দেখব, জার্নাল থেকে লেজার পোস্টিং দেখব, সেখান থেকে ব্যালেন্স বার করব, আর তারপর আমরা একটা ট্রায়াল ব্যালেন্স বানাবো। চলো অঙ্কটাকে আমরা পড়ছি। বলছে জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজাকশনস, অর্থাৎ নিচে বেশ কিছু ট্রানজাকশনস দেওয়া রয়েছে ইন দ্য বুকস অফ পি সরকার। পি সরকারের আমরা অ্যাকাউন্টে, পি সরকারের বইতে বেশ কিছু ট্রানজাকশনস ঘটেছে, তার জার্নাল এন্ট্রি করতে বলছে। অ্যান্ড তারপরে কি বলছে? পোস্ট দেম। প্রথমে জার্নাল এন্ট্রি করো, তারপর সেই জার্নাল এন্ট্রি থেকে পোস্ট করো লেজার অ্যাকাউন্টসের মধ্যে। এটা আমার দ্বিতীয় কাজ। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে জার্নাল এন্ট্রি বানানো, দ্বিতীয় কাজ হচ্ছে লেজার অ্যাকাউন্টস বানানো, এবং তারপরে অ্যান্ড ব্যালেন্স দেম, এবং সেখান থেকে লেজার অ্যাকাউন্টসগুলো ব্যালেন্স বানাতে হবে, এবং সেই ব্যালেন্সগুলোকে নিয়ে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে। অর্থাৎ আমার তিনটে কাজ, জার্নাল বানানো, লেজার বানানো, অ্যান্ড তারপরে আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স বানানো। তো সবার আগে আমি ট্রানজ্যাকশনসগুলোকে দেখি আর জার্নাল এন্ট্রি করি। ডিসেম্বর 1, 2017, 1 তারিখে বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, অর্থাৎ বিজনেস শুরু করেছে পি সরকার ক্যাশ দিয়ে। যখনই বিজনেসে ক্যাশ আসছে, অর্থাৎ ক্যাশ বাড়ছে, অ্যাসেট বাড়ছে, তাই ক্যাশ অ্যাকাউন্টকে করবো আমরা ডেবিট। আর মালিক টাকা দিল, উল্টো দিকে লাইবিলিটি জন্মে গেল, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টকে করবো ক্রেডিট। কত টাকা দিয়ে? 31,000 টাকা দিয়ে। চলো জার্নালের মধ্যে দেখি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি যদি নেচার দেখাই তাহলে এখানে আমার অ্যাসেট বেড়েছে তাই আমরা ডেবিট করলাম, আর এখানে আমার লাইবিলিটি বেড়েছে তাই আমরা ক্রেডিট করলাম। যারা ডেবিট ক্রেডিট কেন হচ্ছে অ্যাসেট বাড়লে, এটা ডেবিট ক্রেডিটের রুলসের একটা ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখো, রিভিশন করো। ডেবিট ক্রেডিট কীভাবে ডিসাইড করতে হয়, গোল্ডেন রুল, মডার্ন রুল দুটোকেই আমি এলাবোরেটলি ডিসকাস করেছি। তারপরে তোমরা জার্নাল এন্ট্রি করো, না হলে সারা জীবন ডেবিট আর ক্রেডিটসের মধ্যে তোমাদের একটা কনফিউশন থাকবে। তো চলো তাহলে প্রথম জার্নাল এন্ট্রিটা দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 31,000 টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 31,000 টাকা। দ্বিতীয়, ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাংক, অর্থাৎ ব্যাংক আমার বেড়ে গেল, অর্থাৎ ক্যাশের টাকা আমি ব্যাংকে জমা দিয়েছি, একদিকে আমার ব্যাংক বেড়ে গেল, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আমার ব্যাংক অ্যাকাউন্ট হবে কি ডেবিট, যেহেতু আমার অ্যাসেট বেড়েছে তাই। আর উল্টো দিকে ক্যাশ কমে গেল, অ্যাসেট কমে গেল, তাই আমার হবে ক্রেডিট, অ্যাসেট কমে গেছে, অ্যাসেট বেড়ে গেল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে 8 তারিখে বলছে পারচেসড এ মেশিন ইন ক্যাশ, আমরা একটা মেশিন কিনেছি, মেশিন হচ্ছে আমার অ্যাসেট, তাই মেশিন কিনলাম, অ্যাসেট বাড়লো, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ দিয়ে কিনেছি তাই ক্যাশ কমে গেছে, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট আমার বেড়ে গেল, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, অ্যাসেট আমার কমে গেল, রাইট? 7,000 7,000।
এরপর কি বলছে, পারচেস গুডস বাই চেক, চেকে কিনেছি অর্থাৎ ব্যাংক থেকে পেমেন্ট করলাম। গুডস পারচেস করলে আমাদের হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট কেন? কারণ আমার এক্সপেন্সেস বেড়েছে, অর্থাৎ পারচেসটা হচ্ছে আমার এক্সপেন্সেস নেচার। আর ব্যাংক চেকে পেমেন্ট করেছি, আমার অ্যাসেট কমে গেছে, তাই ক্রেডিট করলাম 8,000 8,000। এরপর কি আছে, পেইড ওয়েজেস ইন ক্যাশ। ওয়েজেস যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার খরচা, তাই খরচা বেড়ে গেল, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট। এটা আমার এক্সপেন্সেস বেড়ে গেছে। আর ক্যাশ অ্যাকাউন্ট আমার ক্রেডিট, অ্যাসেট কমে গেছে 2,300 2,300। তারপর কি দাঁড়ালো, সোল্ড গুডস ফর ক্যাশ, গুডস বিক্রি করেছি ক্যাশে, তাহলে ক্যাশে বিক্রি করেছি, ক্যাশ বেড়ে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর সোল্ড করেছি গুডস, তাই আমার সেলস অ্যাকাউন্ট হবে ক্রেডিট, কারণ ইনকাম বাড়লো তাই। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট আমার বেড়ে গেছে, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, আমার ইনকাম বেড়ে গেছে, ইনকাম বাড়লে ক্রেডিট হয় 9,000 9,000। তারপর কি বলছে, পেইড রেন্ট বাই চেক, আমি রেন্ট পেমেন্ট করেছি, আমার জন্য রেন্ট দেওয়াটা হচ্ছে একটা খরচা, তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর চেকে দিয়েছি, তাই মানে আমার ব্যাংক কমে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্সেস আমার বেড়ে গেছে তাই ডেবিট করলাম, ব্যাংক আমার অ্যাসেট কমে গেছে তাই আমরা ক্রেডিট করলাম 1,500 টাকা 1,500 টাকা। তারপরে বলছে গুডস সোল্ড টু মিস্টার দাস, মিস্টার দাসকে আমরা গুডস বিক্রি করেছি। এখানে ইন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ কিছু লেখা নেই, অর্থাৎ আমি ধরবো যে মিস্টার দাসকে আমরা ধারে বিক্রি করেছি, অর্থাৎ মিস্টার দাস এর কাছ থেকে আমরা টাকা পাবো, অর্থাৎ মিস্টার দাস হয়ে গেল আমার ডেটার্স, অ্যাসেট। তাই কি হবে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, মিস্টার দাস আমার অ্যাসেট, ডেটাস অ্যাসেট বাড়লো, তাই মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট। টু সেলস আমার ইনকাম বাড়লো, তাই মিস্টার দাসকে করলাম ডেবিট, অ্যাসেট বেড়েছে, ডেটাস বেড়েছে। আর সেলসকে করলাম ক্রেডিট, কারণ আমার ইনকাম বেড়েছে 4,300 টাকা 4,300 টাকা। তারপরে কি বলছে, 27 তারিখে পেইড ক্যারেজ অন সেল, ক্যারেজ কথার অর্থ হচ্ছে গাড়ি ভাড়া, বিক্রি করার সময় আমরা গাড়ি ভাড়া দিয়েছি, এটাও আমার একটা খরচা, তাই খরচা বেড়ে গেল ডেবিট। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড, অর্থাৎ বিক্রি করার সময় গাড়ি ভাড়া দিচ্ছে, অর্থাৎ খরচা, ক্যারেজ আউটওয়ার্ড, এক্সপেন্সেস আমার বেড়ে গেল, তাহলে ক্যারেজ আউটওয়ার্ড এখন ডেবিট। আর ক্যাশ কমে গেছে, তাই ক্যাশকে করবো ক্রেডিট, আমার কি হলো, অ্যাসেট কমে গেল 200 টাকা অ্যাকাউন্ট ডেবিট, 200 ক্রেডিট। এরপরে কি হয়েছে, এরপরে 31 তারিখ লাস্ট দিন, বলছে গুডস রিটার্ন বাই মিস্টার দাস। মিস্টার দাসকে আমরা গুডস বিক্রি করেছিলাম, সে ছিল আমার ডেটার্স, সে আমাকে গুডস ফেরত দিচ্ছে, অর্থাৎ রিটার্ন হচ্ছে। তাহলে মিস্টার দাসের কাছে যখন বিক্রি করলাম, মিস্টার দাসের কাছে আমরা টাকা পেতাম, এখন মিস্টার দাস গুডস ফেরত দিয়ে দিচ্ছে, তাই তার কাছ থেকে কম টাকা পাবো, তাই মিস্টার দাস কমে যাবে, অর্থাৎ অ্যাসেট কমে যাবে, মিস্টার দাস অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর উল্টো দিকে গুডস ফেরত দিয়েছে, তার মানে আমরা বলবো সেলস কমে গেছে, আর গুডস ফেরত দিলে আমরা সেটাকে বলি রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট কেন করছি, কারণ ইনকাম কমে গেল তাই, অথবা আমি বলতে পারি সেলস কমে গেছে তাই। সেলস বাড়লে আমরা ক্রেডিট করি, সেলস কমে গেলে আমরা ডেবিট করি। এবার যখন কেউ গুডস ফেরত দেয়, তখন আমরা সেলস অ্যাকাউন্ট না করে আমরা সেটাকে রিটার্ন ইনওয়ার্ড বলে দেখাই। তাহলে রিটার্ন ইনওয়ার্ডকে আমরা কি বলবো, ইনকাম কমে গেছে, ইনকাম কমে গেছে তাই আমরা ডেবিট করলাম। আর মিস্টার দাসের কাছ থেকে টাকা পেতাম, সে আমার সম্পত্তি ছিল, এখন কম টাকা দেবে, তাই আমার সে হলো অ্যাসেট কমে গেল, তাই তাকে করলাম ক্রেডিট। তো আশা করব তোমাদের জার্নাল এন্ট্রির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, জার্নাল এন্ট্রি ক্লিয়ার হলো। তোমরা সবাই এই ভিডিওটাকে আর একবার রিভিশনে দেখো, জার্নাল এন্ট্রিগুলো নিজের হাতে করো, তারপর আমরা করব লেজার পোস্টিং। এবার আমাদেরকে সেকেন্ড পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবে কি কাজ থাকে, জার্নালগুলোকে দেখতে হয় ডেট ওয়াইজ, এবং সেখান থেকে আমাদের লেজার অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করতে হয়, অর্থাৎ ডেবিটটা যাবে ডেবিট সাইডে, ক্রেডিটটা যাবে ক্রেডিট সাইডে। চলো পোস্টিং করি। সবার আগে আমাদেরকে কি করতে হয়, যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, ডিফারেন্ট আমাদের লেজার অ্যাকাউন্টসগুলোকে আগে কেটে নিতে হবে। দেখো, ক্যাশ অ্যাকাউন্ট একটা, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা, তাই সবার আগে দেখো আমি কি কাটলাম, ক্যাশ অ্যাকাউন্ট কেটে নিয়েছি, তারপরে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট কেটে নিয়েছি। এরকমভাবে পর পর যত রকমের ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে, আমরা সেই অ্যাকাউন্টগুলোকে কেটে নিলাম। এবার আমরা কি করব, জার্নাল এন্ট্রিগুলোকে দেখবো আর সেগুলোকে লেজারের মধ্যে পোস্টিং করব। তো সবার আগে 1 তারিখে কি ঘটেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা পোস্টিং করব কি বলে, টু ক্যাপিটাল বলে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে 31,000 টাকা যাবে। তো চলো, 1 তারিখ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু ক্যাপিটাল বলে 31,000 টাকা আমরা পোস্টিং করে দিলাম। আর কি হয়েছে,
ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়েছে ক্রেডিট, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে 31,000 টাকা বাই ক্যাশ বলে। সো ক্যাপিটাল অ্যাকাউন্টের 1 তারিখ বাই ক্যাশ বলে 31,000 টাকা চলে গেল। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে, কারণ ডেবিট হয়েছে বলে টু ক্যাপিটাল বলে গেল, আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা নিজে ক্রেডিট হয়েছে তাই তার ক্রেডিট সাইডে বাই ক্যাশ বলে গেল। এরপর কি ঘটলো, এরপর 4 তারিখে বলছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে আর ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে ক্রেডিট, তাই ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 15,000 টাকা যাবে টু ক্যাশ বলে। চলো ব্যাংক অ্যাকাউন্ট কোথায় যে, ব্যাংক অ্যাকাউন্ট 4 তারিখ টু ক্যাশ বলে 15,000 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট হলো আমার ক্রেডিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা পাঠাবো বাই ব্যাংক বলে 15,000 টাকা। তারপরে জার্নাল এন্ট্রি কি, 8 তারিখে বলছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 7,000 টাকা, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট সাইডে টু ক্যাশ বলে আসবে। তাহলে মেশিনারি অ্যাকাউন্টটা খুঁজি আমরা, মেশিনারি অ্যাকাউন্টের ডেবিট সাইডে 8 তারিখে টু ক্যাশ বলে 7,000 টাকা। তারপর কি, ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই মেশিনারি বলে 7,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্টে বাই মেশিনারি বলে 8 তারিখ 7,000 টাকা। তারপর কি হবে, তারপরে 11 তারিখ, 11 তারিখে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা টু ব্যাংক অ্যাকাউন্ট বলে। পারচেস অ্যাকাউন্টটা কোথায়, পারচেস অ্যাকাউন্টের ডেবিটে 11 তারিখ টু ব্যাংক বলে 8,000 টাকা। আর ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে ক্রেডিট, তাই ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 8,000 টাকা বাই পারচেস বলে। ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 11 তারিখ বাই পারচেস বলে 8,000। এরপরে 14 তারিখ, 14 তারিখে কি হয়েছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু ক্যাশ বলে 2,300 টাকা। ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু ক্যাশ বলে 2,300 টাকা, রাইট। তারপর কি, তারপর ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ওয়েজেস বলে যাবে 2,300 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ওয়েজেস বলে 2,300 টাকা। এরপর কি হবে, এরপর 19 তারিখ, 19 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ডেবিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে 9,000 টাকা যাবে টু সেলস বলে। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে 19 তারিখ টু সেলস বলে 9,000 টাকা। এরপর কি ঘটলো, সেলস অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই সেলস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ক্যাশ বলে যাবে। সেলস কোথায় আমার সেলস অ্যাকাউন্ট, এই তো সেলস অ্যাকাউন্টে 19 তারিখ বাই ক্যাশ বলে 9,000 টাকা। এরপর কি ঘটেছে, 21 তারিখ, 21 তারিখে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাই রেন্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে 1500 টাকা যাবে টু ব্যাংক বলে। রেন্ট অ্যাকাউন্ট খুঁজি, রেন্ট অ্যাকাউন্টে 21 তারিখ টু ব্যাংক বলে 1500 টাকা, আর ব্যাংক অ্যাকাউন্টে যাবে বাই রেন্ট বলে। ব্যাংক অ্যাকাউন্টে 21 তারিখ বাই রেন্ট বলে 1500 টাকা, দুই পাশ পোস্টিং হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল তাই ক্রেডিটে পোস্টিং হয়ে গেল। এরপরে হচ্ছে 25 তারিখ, 25 তারিখে মিস্টার দাস হয়েছে আমার ডেবিট, কত টাকা দিয়ে, 4,300 টাকা দিয়ে, তাই মিস্টার দাস অ্যাকাউন্টের ডেবিট সাইডে 4,300 টাকা টু সেলস বলে আসবে। মিস্টার দাস অ্যাকাউন্টে 25 তারিখ টু সেলস বলে 4,300 টাকা, আর সেলস অ্যাকাউন্টে বাই মিস্টার দাস বলে 4,300 টাকা। 25 তারিখ বাই মিস্টার দাস 4,300 টাকা। এরপর কি হবে, এরপর 27 তারিখ, 27 তারিখে কি ঘটলো, 27 তারিখে ঘটেছে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট অর্থাৎ এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাহলে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্টকে করব ডেবিট 200 টাকা দিয়ে টু ক্যাশ বলে। ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট টু ক্যাশ 27 তারিখ 200 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্টে বাই ক্যারেজ আউটওয়ার্ড বলে আসবে, বাই ক্যারেজ আউটওয়ার্ড বলে 200 টাকা। এরপর ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করে দিলাম। এরপর লাস্ট অ্যাকাউন্টিং এন্ট্রি, সেটা হচ্ছে 31 তারিখ, 31 তারিখে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট হয়েছে আমার ডেবিট, তাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টের ডেবিটে 500 টাকা টু মিস্টার দাস বলে। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টে টু মিস্টার দাস 500 টাকা, আর মিস্টার দাস অ্যাকাউন্টে বাই রিটার্ন ইনওয়ার্ড বলে আসবে। মিস্টার দাস অ্যাকাউন্টে 31 তারিখ বাই রিটার্ন ইনওয়ার্ড বলে 500 টাকা চলে এলো। তাহলে দেখো আমার
মিস্টার দাস অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল, ক্রেডিটে পোস্টিং হয়ে গেল। আমার যতগুলো জার্নাল এন্ট্রি ঘটেছিল তার ডেবিট এবং ক্রেডিট প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টসের মধ্যে আমার পোস্টিং করা কমপ্লিট। এবার আমাদের কাজ কি, একটা একটা করে লেজার অ্যাকাউন্টকে দেখা এবং তার ক্লোজিং ব্যালেন্সটাকে ক্যালকুলেট করে বার করা। চলো সবার আগে আমরা ক্যাশ অ্যাকাউন্টকে দেখি। ক্যাশ অ্যাকাউন্টে আমরা কি করব, ডেবিট সাইড আর ক্রেডিট সাইড, যে সাইডের টোটালটা সব থেকে বড় হবে সেটাকে আমরা যোগ করব, তার টোটালটাকে আমরা নিচে দেখাবো। দেখো এখানে ডেবিট সাইডে রয়েছে 31,000 আর 9,000 টাকা, টোটাল হয় 40,000 টাকা। এই 40,000 টাকাটা ক্রেডিট সাইডের সমস্ত টোটালের থেকে বেশি, অর্থাৎ ডেবিট সাইডের টোটাল ক্রেডিট সাইডের সমস্ত টোটালের থেকে বেশি। তাই আমরা ডেবিট সাইডটাকে আগে টোটাল করলাম এবং সেটা টোটালের কলামে 40,000 টাকা লিখে দিলাম। আর যে সাইডটার টোটালটা বড় সেই সাইডের টোটালের অ্যামাউন্টটা আমরা অপোজিট সাইডেও সেমভাবে লিখে দেবো 40,000 টাকা। তাহলে ক্রেডিট সাইডে দেখ, ডেবিট সাইডেও টোটাল 40,000 চলে এলো, ক্রেডিট সাইডেও টোটাল আমার 40,000 চলে এলো। আর ক্রেডিট সাইডের 40,000 টোটাল থেকে আমরা ক্রেডিট সাইডের সমস্ত অ্যামাউন্টগুলোকে লেস করবো। 15,000 লেস করবো 40,000 থেকে, 7,000 লেস করবো 40,000 থেকে, 2,300 লেস করবো 40,000 থেকে, 200 টাকা লেস করবো 40,000 থেকে। দেখবে ব্যালেন্স পড়ে রয়েছে 15,500 টাকা। অর্থাৎ 15,500 টাকা হচ্ছে গিয়ে ক্যাশ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স, এবং সেটা কোন দিকে বেরোলো, ক্রেডিট সাইডে বেরিয়েছে। অর্থাৎ 31 তারিখে আমরা লিখবো বাই ব্যালেন্স সিডি, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। অর্থাৎ সমস্ত অ্যাকাউন্টসটাকে ব্যালেন্স করে ক্লোজিংয়ে 15,500 টাকা ব্যালেন্স বেরোলো। অর্থাৎ আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি যে বছরের শেষ দিন 31 তারিখ ক্যাশ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স কত পড়ে আছে, তোমরা বলবে 15,500 টাকা। এই যে 15,500 টাকাটা বেরোলো, এটা হচ্ছে এই বছরের শেষ দিন এবং সেটাই হচ্ছে পরের বছরের শুরু। দেখো আমরা 2017 সালের অঙ্ক করছিলাম, 2017 সালের ডিসেম্বরের 31 তারিখ বছরের শেষ দিন 15,500 টাকা বেরিয়েছে এবং সেটাকে আমরা পরের বছর ওপেনিংয়ে ট্রান্সফার করে দেবো। অর্থাৎ এই অ্যামাউন্টটাই পরের বছরের শুরুতে, এখানে আমার বছরটা শেষ হয়ে গেল, ক্লোজিং করে দিয়েছি অ্যাকাউন্টস, রাইট। এবং পরের বছরে দেখো এখান থেকে আমার পরের থেকে শুরু হচ্ছে, তাই লিখলাম 2018 সাল জানুয়ারির 1 তারিখ টু ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্সগুলো সবসময় বিডি বলে আসে আর ক্লোজিং ব্যালেন্সগুলো সবসময় সিডি বলে আসে, এবং যেটা ক্লোজিং ব্যালেন্স বেরোয় সেটাই আমরা পরের বছরের ওপেনিংয়ে 1 তারিখে আবার ট্রান্সফার করে দিই 15,500 টাকা। তাহলে এখন যদি আমরা জিজ্ঞাসা করি যে ক্যাশ অ্যাকাউন্টের এই বছরের ক্লোজিং ব্যালেন্স কত, বলবো 15,500 টাকা। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টকে এবার জলদি জলদি ক্লোজিং ব্যালেন্স বার করে নিই এবং সেটাকে পরের বছর ওপেনিংয়ে ট্রান্সফার করে দিই। এরপর ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো শুধুমাত্র ক্রেডিট সাইডে আমাদের 31,000 টাকা রয়েছে, তাহলে আমরা বলতে পারি ডেবিট সাইডের তুলনায় ক্রেডিট সাইডটা বড়, তাই ক্রেডিট সাইডের টোটালের মধ্যে 31,000 লিখে দিলাম এবং সেম অ্যামাউন্টটা ডেবিট সাইডের টোটালের মধ্যেও লিখে দিলাম। আর আমার ডেবিট সাইডে কোনো কিছু লেস করার নেই, এখানে দেখো কোনো কিছু লেস করার নেই, তাই 31,000 টাকা পুরোটাই আমার ব্যালেন্স বেরিয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টের। এই 31,000 টাকাটা হচ্ছে আমার ব্যালেন্স। ডেবিট সাইডের এই টোটালের কলাম, টোটালের 31,000 থেকে কিচ্ছু বিয়োগ করিনি, টোটাল 31,000 টাকা আমার ব্যালেন্স বেরিয়ে গেল। অর্থাৎ এই যে ব্যালেন্সটা, এটা আমার ব্যালেন্স বেরিয়েছে বছরের শেষ দিন, এটাকে আমরা বলবো ব্যালেন্সিং ফিগার, এবং এটা আমার ক্লোজিং ব্যালেন্স, তাই সিডি বলে দেখালাম, টু ব্যালেন্স সিডি 31 তারিখ। আর ঠিক সেমভাবে এই অ্যামাউন্টটাকে পরের বছর শুরুতে 1 তারিখে বাই ব্যালেন্স বিডি বলে পোস্টিং করে দিলাম, রাইট। এরপর ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে দেখো ডেবিট সাইডে 15,000 টাকা ব্যালেন্স এবং এটা ক্রেডিট সাইডে এই দুটোর অ্যামাউন্টের থেকে বেশি, তাই টোটালটাকে লিখে দিলাম এখানে। সেমভাবে ক্রেডিট সাইডেও টোটালটাকে লিখে দিলাম 15,000 টাকা এবং সেই 15,000 থেকে 8,000 টাকা আর 1500 টাকা লেস করলাম। ব্যালেন্স কত পড়ে থাকবে, ব্যালেন্স পড়ে থাকবে আমার 5,500 টাকা, আর এই 5,500 টাকাটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স, তাই বাই ব্যালেন্স সিডি। ঠিক সেম অ্যামাউন্টটাকে আমরা পরের বছরের ওপেনিংয়ে ট্রান্সফার করে দিলাম, টু ব্যালেন্স বিডি 1 তারিখ 5,500 টাকা। মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টে দেখো শুধুমাত্র 7,000 টাকা আমার ডেবিট সাইডে, তাই 7,000টা বড়, ক্রেডিট সাইডেও লিখে দিলাম, সেখান থেকে বিয়োগ করার কিচ্ছু নেই, তাই পুরো 7,000 টাকাটাই আমার ক্লোজিং ব্যালেন্স, বাই ব্যালেন্স সিডি বলে ক্লোজিং ব্যালেন্স। ঠিক সেম অ্যামাউন্টটাকে আমরা ডেবিট সাইডে 1 তারিখে টু ব্যালেন্স বিডি বলে পোস্টিং করে দিলাম। পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টে দেখো 8,000টা ডেবিট সাইডটা বড়, তাই ডেবিট সাইডের টোটালে লিখে দিলাম, সেম অ্যামাউন্ট ক্রেডিট সাইডের টোটালে লিখে দিলাম, এখানে বিয়োগ করার কিছু নেই, পুরোটাই আমার ব্যালেন্স বেরিয়ে গেল বাই ব্যালেন্স সিডি, এগুলো সবই ব্যালেন্সিং ফিগার। আগের অ্যাকাউন্টেও লিখে দিই,
ব্যালেন্সিং ফিগার, আগেরটা তো লেখা হয়নি, ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ যেগুলো যোগ বিয়োগ করে বেরোয় সেগুলোকে আমরা বলি ব্যালেন্সিং ফিগার। এরপর ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্টে দেখো 2300 টাকা রয়েছে ডেবিট সাইডে, অর্থাৎ 2300 টাকাটাই বড়, তাই 2300 টাকাটা দুদিকে লিখে দিলাম, এবং এদিকে ক্রেডিট সাইড থেকে কিছু বিয়োগ করার নেই, তাই পুরো 2300 টাকাটা আমার ব্যালেন্স বেরিয়ে গেল, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার বাই ব্যালেন্স সিডি। ঠিক সেম অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিংয়ে 1 তারিখ টু ব্যালেন্স বিডি 2300 টাকা। এরপর সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টে দেখো ক্রেডিট সাইডটা বড়, এই দুটোকে যোগ করলে 13,300 টাকা বেরোয়, সেম অ্যামাউন্টটা অপোজিট সাইডে আমরা লিখে দিলাম টোটালের কলামে, এবং সেখান থেকে কোনো কিছু বিয়োগ করার নেই, তাই পুরো অ্যামাউন্টটাই আমার ক্লোজিং ব্যালেন্স বেরিয়ে গেল, ব্যালেন্সিং ফিগার টু ব্যালেন্স সিডি। সেম অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিংয়ে ট্রান্সফার করলাম বাই ব্যালেন্স বিডি 13,300 টাকা। এরপর কি হবে, রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্টে দেখো ডেবিট সাইডে 1500 টাকা বড়, তাই টোটালে লিখে দিলাম, এপাশেও টোটালে লিখে দিলাম, কোনো কিছু বিয়োগ করার নেই, তাই পুরো 1500 টাকাটাই আমার ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার বাই ব্যালেন্স সিডি, এবং সেই অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিংয়ে টু ব্যালেন্স বিডি বলে পাঠিয়ে দিলাম। মিস্টার দাস অ্যাকাউন্ট, মিস্টার দাস অ্যাকাউন্টে দেখো একদিকে রয়েছে 4300 টাকা, একদিকে রয়েছে 500 টাকা, তো অবভিয়াসলি ডেবিট সাইডটা বড়, তাই 4300 লিখে দিলাম, 4300 লিখে দিলাম, সেখান থেকে লেস করলাম ক্রেডিট সাইডের 500 টাকাটাকে, এবং আমার ব্যালেন্স বেরিয়ে গেল কত, আমার ব্যালেন্স বেরোলো 3800 টাকা, এটা আমার ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার বাই ব্যালেন্স সিডি। সেম অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিং টু ব্যালেন্স বিডি 1 তারিখ। পরের অ্যাকাউন্ট ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট, ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্টে দেখো ডেবিট সাইডটা বড়, তাই ডেবিট সাইডের টোটালটা দুই পাশে লিখে দিলাম, সেখান থেকে বিয়োগ করার কিছু নেই, পুরো 200 টাকাটাই ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার বাই ব্যালেন্স সিডি। সেম অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিং টু ব্যালেন্স বিডি। লাস্ট পড়ে রয়েছে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, রিটার্ন ইনওয়ার্ডে দেখো ডেবিট সাইডে 500 টাকা, তাই এটাই বড়, দুই পাশে লিখে দিলাম, সেখান থেকে কিচ্ছু বিয়োগ করার নেই, তাই পুরোটাই আমার ব্যালেন্স, ব্যালেন্সিং ফিগার বাই ব্যালেন্স সিডি 500 টাকা, এবং সেম অ্যামাউন্টটাকে পরের বছর ওপেনিংয়ে 1 তারিখ টু ব্যালেন্স বিডি বলে ট্রান্সফার করে দিলাম। তাই এরকমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের দেখো আমার বাই ব্যালেন্স সিডি বলে সব কটার ক্লোজিং ব্যালেন্স বেরিয়েছে, কোথাও ডেবিট সাইডে বেরিয়েছে, কোথাও আমার ক্রেডিট সাইডে বেরিয়েছে, এরকমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টসের ক্লোজিং ব্যালেন্সটাকে আমরা বার করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা বানাবো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কীভাবে বানায়, লেজার অ্যাকাউন্টের সমস্ত ক্লোজিং ব্যালেন্সগুলোকে নেব, আর একটু আগে যে রুলসটাকে শিখলাম যে সমস্ত অ্যাসেট অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো যায় ডেবিট সাইডে, সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো যাবে ডেবিট সাইডে, আর সমস্ত লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টসের ব্যালেন্সগুলো যাবে ক্রেডিট সাইডে, এরকমভাবে একটা করে দেখবো, তার ক্লোজিং ব্যালেন্সগুলো ডেবিট অথবা ক্রেডিট সাইডে লিখবো, এবং তারপরে আমরা যোগ বিয়োগ করব। সবার আগে দেখি ট্রায়াল ব্যালেন্সটা কেমন দেখতে হয়। সবার আগে ট্রায়াল ব্যালেন্সের উপরে ইন দি বুকস অফ লিখতে হবে, তারপরে লিখতে হবে ট্রায়াল ব্যালেন্স, তারপরে লিখবো অ্যাজ অন, যে দিনে আমরা ট্রায়াল ব্যালেন্সটা বানাচ্ছি। এই অঙ্কে বলেছিল বছরের শেষ দিন বানাতে, তাই 31/12/2017 আমরা লিখে দিলাম। একদিকে লিখবো সিরিয়াল নাম্বার, মাঝখানে হবে পার্টিকুলার্স, পার্টিকুলার্স, লেজার ফোলিও LF, তারপর যে ডেবিট অ্যামাউন্টের কলাম, ক্রেডিট অ্যামাউন্টের কলাম, অর্থাৎ এই কলামটা পুরোটাই ডেবিটের কলাম, এই কলামটা পুরোটাই আমার হচ্ছে ক্রেডিটের কলাম। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টসকে একটা একটা করে দেখবো, তার ক্লোজিং ব্যালেন্সটাকে নেব আর ডেবিট অথবা ক্রেডিটে পাঠাবো। সবার আগে দেখো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টটা হচ্ছে আমার অ্যাসেট অ্যাকাউন্ট, তাই অ্যাসেট অ্যাকাউন্টের কি ব্যালেন্স হয়, অ্যাসেট অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সটা আমার ডেবিট ব্যালেন্স হবে। দেখো ক্লোজিং ব্যালেন্স কত বেরিয়েছিল, 15,500 টাকা, এই 15,500 টাকাটা আমরা ডেবিট সাইডে লিখবো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট 15,500 টাকা, সিরিয়াল নাম্বার প্রথম 1 নম্বর অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট সাইডে 15,500 টাকা, কেন, কারণ এটা হচ্ছে আমার অ্যাসেট, রাইট। তারপরে কি, তারপরে রয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা জানি লাইবিলিটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট লাইবিলিটি অ্যাকাউন্ট, তাই এর কি ব্যালেন্স হবে, ক্রেডিট ব্যালেন্স। দেখো ক্লোজিং ব্যালেন্স কত, সিডি কত, 31,000 টাকা, অর্থাৎ 31,000 টাকাটা আমরা লিখবো ক্রেডিট সাইডে। 2 নম্বর ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট সাইডে
31,000 রুপিস। কেন? লাইবিলিটি অ্যাকাউন্ট। তারপরে কি অ্যাকাউন্ট আছে? তারপরে দেখো ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আমার হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাই এর কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স। দেখো সিডি কত টাকা? 5,500 টাকা, ডেবিট সাইডে লিখবো। ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট সাইডে 5,500 টাকা। 3 ব্যাংক অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? অ্যাসেট অ্যাকাউন্ট। এরপরে কি অ্যাকাউন্ট রয়েছে? এরপরে রয়েছে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টটাও আমার একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাই এর কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স। দেখো সিডি কত টাকা? 7,000 টাকা, তাই 7,000 টাকা লিখবো আমরা ডেবিট সাইডে। মেশিনারি অ্যাকাউন্ট, অ্যাসেট, রাইট? তারপরে কোন অ্যাকাউন্ট? তারপরে রয়েছে পারচেস অ্যাকাউন্ট। পারচেস হচ্ছে আমার একটা এক্সপেন্সেস, তাই এর কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স হবে। দেখো সিডি কত টাকা? সিডি হচ্ছে 8,000 টাকা, কোন দিকে বসাবো? ডেবিট দিকে। পারচেস অ্যাকাউন্ট, এক্সপেন্সেস। এরপর কোন অ্যাকাউন্ট? এরপর হচ্ছে ওয়েজেস। ওয়েজেসটাও আমার একটা এক্সপেন্সেস, তাই এর কি ব্যালেন্স হবে? ডেবিট ব্যালেন্স। কত টাকা? সিডি হচ্ছে গিয়ে 2,300 টাকা, ডেবিট সাইডে বসবে। ওয়েজেস অ্যাকাউন্ট, এক্সপেন্সেস। তারপরে কি অ্যাকাউন্ট রয়েছে? সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টটাও আমার হচ্ছে একটা ইনকাম অ্যাকাউন্ট, তাই এর কি ব্যালেন্স হবে? ইনকাম অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স হবে, অর্থাৎ ক্রেডিট থেকে বসবে। সিডি দেখো কত টাকা? 13,300 টাকা, তাই এটা আমরা ক্রেডিট থেকে লিখব। 13,300 টাকা সেলস অ্যাকাউন্ট, ইনকাম। এরপর কি অ্যাকাউন্ট? রেন্ট অ্যাকাউন্ট। রেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট? রেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা খরচা, এক্সপেন্সেস, তাই এর ডেবিট ব্যালেন্স হবে। কত টাকা? দেখো সিডি রয়েছে 1,500 টাকা, তাই 1,500 টাকাটাকে দেখাবো ডেবিট সাইডে। তারপর কোন অ্যাকাউন্ট? তারপর মিস্টার দাস অ্যাকাউন্ট। মিস্টার দাসকে আমরা গুডস বিক্রি করেছিলাম, অর্থাৎ ওর কাছে আমরা টাকা পাই, তাই সে হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স। দেখো কত টাকা? ক্লোজিং ব্যালেন্স বেরিয়েছে সিডি 3,800 টাকা, তাই 3,800 টাকা ডেবিট দিকে যাবে। 3,800 টাকা মিস্টার দাস অ্যাকাউন্ট, অ্যাসেট। তারপরে কোন অ্যাকাউন্ট? মিস্টার দাসের পরে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট। ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? গাড়ি ভাড়া, তাই এটা হচ্ছে আমার একটা খরচা, এক্সপেন্সেস। কি হবে? ডেবিট ব্যালেন্স। সিডি কত টাকা? 200 টাকা, 200 টাকা লিখবো ডেবিট সাইডে। এক্সপেন্সেস। সো লাস্ট কোন অ্যাকাউন্ট? লাস্ট হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। রিটার্ন ইনওয়ার্ড মানে কি? আমরা গুডস বিক্রি করেছিলাম, সেলস হয়েছিল, ইনকাম বেড়েছিল, সে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে, অর্থাৎ সেলস কমে গেল, অর্থাৎ রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে কি ইনকাম কমে যাওয়া। আর রিটার্ন ইনওয়ার্ড, ইনকাম কমে গেল, অর্থাৎ যখনই আমার ইনকাম কমে যাচ্ছে, রিটার্ন ইনওয়ার্ড, ইনকাম কমে গেলে হবে ডেবিট ব্যালেন্স, রাইট? যখনই আমার ইনকাম কমে যায় আমরা কি করি? ডেবিট করি।
রাইট? তাই ইনকাম কমে গেলে এটা হচ্ছে আমার রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, ইনকাম কমে যাওয়ার অ্যাকাউন্ট। তাই ইনকাম কমে গেলে আমরা করব ডেবিট, অর্থাৎ ডেবিট দিকের ব্যালেন্সটাকে লিখব। সিডি কোন ব্যালেন্স? সিডি কত রয়েছে? 500 টাকা। তাই 500 টাকা আমরা দেখাবো হচ্ছে ডেবিট দিকে। ইনকাম কমে গেছে, রাইট? এই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। কেন? এটা অনেকের কনফিউশন হতে পারে যে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কেন ডেবিট হলো। তোমরা মনে রাখবে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে কি সেলস কমে যাওয়া, অর্থাৎ ইনকাম কমে যাওয়া। আর আমরা মডার্ন রুলে শিখেছিলাম ইনকাম কমে গেলে ডেবিট হয়। তাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ইনকাম কমে যাচ্ছে, তাই এর ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হয়। ট্রায়াল ব্যালেন্স করা আমাদের প্রায় শেষ। আমাদের অল্প একটু কাজ রয়েছে। যত লেজার অ্যাকাউন্ট ছিল সব আমরা এক এক করে পোস্টিং করে দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডেবিট সাইডকে টোটাল করা আর ক্রেডিট সাইডকে টোটাল করে বসানো। দেখবে ডেবিট সাইডের টোটাল যা বেরোবে ক্রেডিট সাইডের টোটালের সাথে ম্যাচ করে যাবে। আর যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো যে ট্রায়াল ব্যালেন্সটা মিলে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টস 100% কারেক্ট। সবার আগে ক্রেডিট সাইডকে টোটাল করি, তাহলে দেখব 31,000 আর 13,300, অর্থাৎ 30 আর 10 40 40 43 44 44,300। এরপর আমরা ডেবিট সাইডটাকে টোটাল করি, দেখবে 15,500 5,500 7,000 8,000 2,300 1,500 3,800 200 আর 500 যোগ করলেও আমাদের বেরোচ্ছে হচ্ছে 44,300। অর্থাৎ আমরা বলতে পারি যে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের টোটালটা আমরা ম্যাচ করে গেছে এবং আমার ট্রায়াল ব্যালেন্স করা কমপ্লিট হলো। তো এইভাবে একটা অ্যাকাউন্টেন্ট প্রথম ট্রানজাকশানগুলো জার্নাল এন্ট্রি করে, সেখান থেকে লেজার পোস্টিং করে, লেজারের ক্লোজিং ব্যালেন্স বানায় এবং সেই ক্লোজিং ব্যালেন্সগুলো ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সগুলোকে নিয়ে ট্রায়াল ব্যালেন্সটা বানায় এবং ট্রায়াল ব্যালেন্স বানিয়ে সে বুঝতে পারে তার অ্যাকাউন্টস এখনো পর্যন্ত একদম ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করব যে ট্রায়াল ব্যালেন্সের অঙ্কটা এবং ট্রায়াল ব্যালেন্স কীভাবে বানায় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। আমরা ট্রায়াল ব্যালেন্সের আরও একটা ক্লাস করব এবং সেই ক্লাসের মধ্যে ট্রায়াল ব্যালেন্সের স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আমাদের এক্সামে আসবে বা আসে, সেই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করব এবং ট্রায়াল ব্যালেন্সগুলোকে আরও কীভাবে ডিপলি শেখা যায় সেগুলোকে আমরা শিখব। তো আশা করব যে পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে তোমরা রিভিশন করো, হাতে কলমে প্র্যাকটিস করো এবং যদি কোনো কনসেপ্ট কোনো অঙ্কে যদি তোমাদের কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও, অথবা আমাকে ইমেল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব।